নমস্কার সবাইকে, নলেজ জেনারেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পাথওয়ে। তো ব্লাড কোয়াগুলেশনের পাথওয়ে, যেটা আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা প্রশ্ন করতেই পারো, ম্যাম অলরেডি আপনি দুটো ভিডিও দিয়েছেন, তার মধ্যে একটাতে পাথওয়ে লেখাও আছে। আসলে সেই ভিডিওটা ছিল এই পুরো সিরিজের ইন্ট্রোডাকশন বলতে পারো। সেখানে আমি দুটো পাথওয়ে, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক, যেটা এক্সটার্নাল পাথওয়ে, সেটা দুটোই আলোচনা করেছিলাম একটু একটু করে, যাতে তোমাদের বেসটা তৈরি হয়। পরে তারপরের ভিডিওটাতে আমি ফ্যাক্টরস নিয়ে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এইবারে আজকের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে ডিটেলসে আলোচনা করব পাথওয়ে। প্রথমেই যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ট্রিনসিক পাথওয়ে, যেখান থেকে লং টাইম প্রশ্ন, ঠিক আছে, লং টার্ম প্রশ্ন, এমসিকিউ সব কিছুই আসে। সেই পাথওয়েটা আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমেই ইন্ট্রিনসিক পাথওয়ে, ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, রক্ত আমরা পড়ছি রক্ত তঞ্চন, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিজিওলজি পোর্শনে, ব্লাডের। ঠিক আছে, বায়োলজির একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সেখানে আমরা যে পাথওয়েটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। একে আরেকটা জিনিসও বলা হয়, এটাকে প্রথম বিন সক্রিয়করণও বলা হয়, বা প্রথম মিন উৎপাদনের পাথওয়েও বলা হয়। ঠিক আছে, এটার সাথে প্রথম মিন জড়িত। বেশ, এইবারে প্রথমে যেটা হয় সেটা সাধারণত যে কোনো জায়গায় আমরা রক্ত তঞ্চন হওয়ার জন্য যেটা দরকার, আমাদের বেসিক জিনিস, সেই জিনিসটা প্রথমেই হয়ে থাকে। সেটা হচ্ছে যে শরীরের কোনো একটা বিশেষ জায়গা, লেটস সাপোজ যে আমার এই হাতটা কেটে গেছে। ঠিক আছে, লেটস সাপোজ যে হাতটা ঠিক আছে কেটে গেছে। এই কাটা হাত থেকে কি হচ্ছে, কাটা হাত থেকে রক্ত বেরোচ্ছে প্রচুর। হুম, আর ভেতরেও ক্ষত হয়েছে। তো ভেতরে ক্ষত, এখন যে গল্পটা করছি সেটা ভেতরের ক্ষতর গল্প করছি, আর আরেকটা আছে আমরা এক্সটার্নাল ক্ষত। তো দুটো একসাথে হয়েছে, আমার বাইরে ক্ষত হয়েছে এবং ভেতরে ভেতরে যে ইনজুরিটা হয়েছে, কোথায় হয়েছে? টিস্যুতে। টিস্যু কাকে বলে? অনেকগুলো সেল একসাথে, যেখানে মানে হাতের ধরে এই রিস্টের অঞ্চলটা, অনেকগুলো সেল একসাথে যেখানে আছে তাকেই আমরা টিস্যু বলে থাকি। টিস্যু অঞ্চলে কি হয়েছে? ক্ষত হয়েছে। টিস্যু অঞ্চলে কি হয়েছে? ক্ষত হয়েছে। ঠিক আছে, ইনসাইড ইনজুরি, ইনসাইড ইনজুরি হয়েছে। এই ইনসাইড ইনজুরিতে কি করতে হবে এখানে? তাহলে আমার শরীরকে এবারে বলতে হবে, কেন কি এখানে দেখো রক্ত কিন্তু বয়ে চলেছে, বয়ে চলেছে, বয়ে চলেছে। স্বাভাবিক, আমাকে কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ যদি আমি না করতে পারি, তাহলে আমার শরীরে যা কিছু রক্ত আছে 5 লিটারের মতো, সমস্ত বয়ে পড়ে যাবে। তো কি আটকানোর কেউ নেই, টু বি অনেস্ট, আটকানোর কেউ নেই। এবং আমি একটু বলে রাখি যে হিমোফিলিয়া জাতীয় রোগের যারা পেশেন্ট থাকে, ঠিক আছে, হিমোফিলিয়া জাতীয় রোগের পেশেন্ট যারা থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা হয়। তাদের যদি ঠিক সময়ে রক্তবন্ধর ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু সেই পেশেন্টের ডেথ তো হয়। ঠিক আছে, রিসেন্টলি আমি একটা কেস শুনেছি যেখানে পেশেন্ট রক্ততঞ্চন হচ্ছিল না এবং সেই পেশেন্টের ডেথও হয়েছে। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, পুরুলিয়ার মধ্যে। তো টিস্যু ক্ষত হয়েছে, আমার যদি নর্মাল বডি হয়, যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে আমার রক্ততঞ্চন পদ্ধতি শুরু হয়ে যাওয়ার কথা। কিভাবে শুরু হবে? না, ব্লাডের মধ্যে, তাহলে রক্তর মধ্যে, আমার রক্ত রসের মধ্যে কি থাকে? না, প্রোটিন থাকবে। তারাই তো প্রথমে কাজ শুরু করবে। তারা রক্তের মধ্যে, রক্ত রসের মধ্যে কে থাকবে? প্রোটিন থাকবে। প্রোটিন, কোন প্রোটিনটা থাকবে? না, কোলাজেন প্রোটিন থাকবে। ঠিক আছে, এরা দিয়েই শুরু করবো, কেন কি দেখো বেসিক থেকে আমরা ডেপতে যাব। ঠিক আছে, কে থাকবে? কোলাজেন প্রোটিন থাকবে। সেই কোলাজেন প্রোটিন তার কাজ শুরু করে দেবে।
এইবারে এই জায়গাটাকে আমি স্টার মার্ক করছি, আর এই যে মানে পয়েন্ট বাই পয়েন্ট করার আগে আমি একটু ডিটেলসে যাব। তো এই কোলাজেন প্রোটিন থেকে আমাদের একটু ডিটেলসে জানতে হবে যে এই কোলাজেন প্রোটিন কি কাজটাই না করে দেবে আমার। এই কোলাজেন প্রোটিন যে কাজটা করবে, সেই কোলাজেন প্রোটিনের মধ্যে একটা বিশেষ কোফ্যাক্টর কোএনজাইম থাকে, যে কিন্তু এই রক্ততঞ্জনের কাজটা শুরু করতে সাহায্য করে। ঠিক আছে, রক্ততঞ্জনের কাজটা শুরু করতে সাহায্য করে। নাম দুটো একটু কঠিন কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি দেখো প্রথম ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে বলেছিলাম যে এখানে রক্ততঞ্জন মানে আর কিছু না, ফ্যাক্টরদের অ্যাক্টিভেশনের গল্প শুধু শোনাবো তোমাদেরকে, এবং ফ্যাক্টরদের নামগুলো মনে রাখবে, তাহলে রক্ততঞ্জন ক্লিয়ার। কিন্তু ধরো আমি বলছি যে এখানে 12 ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হতে চলেছে। ফ্যাক্টর 12 যে অ্যাক্টিভ হতে চলেছে, সেই ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হওয়াটা এত সহজ না। তার মানে শরীরে ব্লাডের মধ্যে সেই মুহূর্তে কাউকে থাকতে হবে যে আমার ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করে দেবে। তো কে থাকে সেই সময়? না, সেই সময় একজন বিশেষ ইম্পর্টেন্ট একজন থাকে, ঠিক আছে, যার নাম হচ্ছে, তারা বেসিক্যালি হচ্ছে কোফ্যাক্টর কোএনজাইম। ঠিক আছে, তো তার নাম হচ্ছে প্রি, ঠিক আছে, প্রি ক্যালিকারিন। ঠিক আছে, KALLIKREIN, প্রি ক্যালিকারিন। সে হচ্ছে কোএনজাইম যার নাম বলছি। প্রি ক্যালিকারিন থাকে, আর একটা কোফ্যাক্টর থাকে যাকে, ঠিক আছে, এ হচ্ছে কো এনজাইম আর একটা হচ্ছে কো ফ্যাক্টর। এই কোফ্যাক্টরটির নাম হচ্ছে, ঠিক আছে, কোফ্যাক্টরটির নাম হচ্ছে, শর্ট ফর্মটা প্রথমে লিখি তারপর আমি বড় করে দেবো, HMWK। HMWK এর যে ফুল ফর্ম হচ্ছে সেটা হচ্ছে হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন। ঠিক আছে, কি নাম? কিনিনোজেন। কি নাম? হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন। হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন। ঠিক আছে, হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন। ঠিক আছে, একে আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে ফিটজার্ল্ড ফ্যাক্টর। আর কি বলা হয়? ফিটজার্ল্ড ফ্যাক্টরও বলা হয় হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন। এই যে নামটা, এই নামটা মনে রাখবে। কেন বলছি এই নামটা মনে রাখবে? এই নামটা মনে রাখার লাভ কি না, এই নামটা দিয়ে শুরু হচ্ছে আমাদের রক্ততঞ্জন পদ্ধতিটি। ঠিক আছে, আমি এইটা তার জন্য বলছি এই নামটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমার এখন রক্তের যে কোলাজেন প্রোটিন, সেইখানে আমার দুজন আমাকে হেল্প করবে। কে কে হেল্প করবে বললাম না? হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন এক নাম্বার। আরেকটা যে ওয়েট করবে সেটা হচ্ছে প্রি ক্যালিকারিন। ঠিক আছে, ক্যালিকারিন। এরা দুজন আমাকে হেল্প করবে। এরা দুজন হেল্প করে কি করবে না, এরা দুজনই হচ্ছে তারা যারা ফ্যাক্টর 12 কে, তাহলে ফ্যাক্টর 12 এই মুহূর্তে রক্তের মধ্যে কি অবস্থায় আছে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, সেই ফ্যাক্টর 12 কে সে কি করে দেবে? ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করে দেবে। একে আমরা এই রকম ভাবেও লিখে থাকি, ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করবে। কি করবে? ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করবে। ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হয়ে গেল। ফ্যাক্টর 12 যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ধরে নাও অনেক বড় একটা লাভের লাভ কিন্তু আমাদের হয়ে গেছে, ধরে নাও। তাহলে ফ্যাক্টর 12 কে, ফ্যাক্টর 12 আগের ভিডিওতে, যদি আগের ভিডিওটা কেউ দেখোনি তো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, ফ্যাক্টর 12 এর নামটাও কিন্তু আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাগম্যান ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 12। দেখো এখানে আমি আগের ভিডিওতে কিন্তু ডিটেলসে পড়িয়েছি। হ্যাগম্যান ফ্যাক্টরকে সে কি করবে? অ্যাক্টিভেট করে দেবে। হ্যাগম্যান ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে হ্যাগম্যান ফ্যাক্টর অ্যাক্টিভে হওয়ার পর তার কি কাজ না, তার কাজ হচ্ছে, দেখো এখানে সবাই সবার পরিপূরক। হ্যাঁ, ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেট করলো HMW কে, ঠিক আছে, এবং প্রি ক্যালিকারিন অ্যাক্টিভেট করলো। অ্যাট দ্য সেম টাইম ফ্যাক্টর 12 ও একে পুনরায় অ্যাক্টিভ করে। ঠিক আছে, একে ফ্যাক্টর 12 কি করে? নিজে প্রি ক্যালিকারিনকে অ্যাক্টিভ করে। ঠিক আছে, এই রিভার্সে ও
প্রি ক্যালিকারিনকে অ্যাক্টিভ করে। তার কারণ হচ্ছে যদি যত বেশি প্রি ক্যালিকারিনকে অ্যাক্টিভ করবে, প্রি ক্যালিকারিন তত বেশি ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করবে। একটু যদি জটিল লাগছে তাহলে আমি আরেকবার বলছি, যে রক্তের মধ্যে যে কোলাজেন প্রোটিনের মধ্যে যে যে কোএনজাইম এবং কোফ্যাক্টর রয়েছে HMWK আর প্রি ক্যালিকারিন, এদের কাজ হচ্ছে ফ্যাক্টর 12 যেটা অ্যাক্টিভ ছিল না তাকে অ্যাক্টিভ করে দেওয়া। ফ্যাক্টর 12 যেই মাত্র অ্যাক্টিভ হয়ে গেল সেই মাত্র সে আবার আরো অনেক কাজ করে যেটা আলোচনা করব, কিন্তু তার সাথে সাথে সে যেটা করে সে পুনরায় ঘুরে যায় এবং সেখানেই প্রি ক্যালিকারিনকে অ্যাক্টিভ করে। এর ফলে যেটা লাভ হয় ফ্যাক্টর 12 এর, সে লাভটা হচ্ছে এটাই যে প্রি ক্যালিকারিন যত আমার বেশি তৈরি হতে থাকবে তত বেশি ফ্যাক্টর 12 আবার প্রি ক্যালিকারিন ঘুরে ঘুরে এই পদ্ধতিতে কিন্তু ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করতে থাকে। ঠিক আছে, তো ফ্যাক্টর 12 নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য প্রি ক্যালিকারিনকে আবার অ্যাক্টিভ করে বা সক্রিয় করে। হ্যাঁ, সক্রিয় টার্মসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবারে ফ্যাক্টর 12 এর নেক্সট কাজ কি হচ্ছে না, ফ্যাক্টর 12 এবং এরা সবাই যারা ছিল ফ্যাক্টর 12 এর এবারও কি থাকবে না, এইচ হাই মলিকিউলার ওয়েট কিনিনজোজেন, ঠিক আছে, এ প্লাস পি ক্যালিকারিন এরা দুজন মিলে যেটা করবে সেটা হচ্ছে যে আবার এরা অন্য আরেকজনকে অ্যাক্টিভ করবে। সেটা তোমরা জানো যে ফ্যাক্টর এই সময় ফ্যাক্টর 11 ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, যাকে অ্যাক্টিভ করে তুলবে। তাহলে ফ্যাক্টর 11 অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর 11 ছিল ইনঅ্যাক্টিভ অবস্থায়, যাকে অ্যাক্টিভ করে তুললো এরা মিলে। তাহলে এই মুহূর্তে কারা কারা অ্যাক্টিভ হলো আমার কাছে ফ্যাক্টর 12 অ্যাক্টিভ ছিল, সে এসে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভ করলো। ফ্যাক্টর 11 এবারে নেক্সট কি করবে না, সে আবার কিন্তু অ্যাক্টিভ, এইটা আগে আমি বলেছিলাম যে এটা পুরোটা একটা ক্যাসকেড, একটা চেইন সিস্টেম, চেইন বিজনেসের মতো। তো ফ্যাক্টর 12 এবং 11 মিলে এবং এখানে আরেকজনের সাহায্য নেবে, এরা আরেকজনের সাহায্য নেবে। কার সাহায্য নেবে? ক্যালসিয়াম আয়নের। ক্যালসিয়াম 2+ কিন্তু এই জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্যালসিয়াম 2+ কে নিয়ে আবার ফ্যাক্টর 12 এবং ফ্যাক্টর 11 মিলে, তার মানে এখানে ফ্যাক্টর 12ও আছে ফ্যাক্টর 11ও আছে, এরা যেটা করে সেটা হচ্ছে যে এখানে ফ্যাক্টর 9 ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, সেই ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভ করে দেবে। কি করবে? ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভ করবে। তাহলে তাদের এইটা ছিল গুরু দায়িত্ব, ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভ করা। কে কে মিলে করলো না, ফ্যাক্টর 12 মিলে করলো, ফ্যাক্টর 11 এবং তার সাথে যে ছিল আরেকজন সেটা হচ্ছে যে ফ্যাক্টর ক্যালসিয়াম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, সে কিন্তু ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভ করে দিল। যেই মাত্র ফ্যাক্টর 9 অ্যাক্টিভেট হয়ে গেল তখন এদের যে আরেকটা কাজ হলো, সে কাজ হচ্ছে ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করা। তাহলে এইবারে ফ্যাক্টর 9 আমার তৈরি হয়ে গেছে, তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি আরামসে ফ্যাক্টর 8 যে কিনা ইনঅ্যাক্টিভ ছিল তাকে ফ্যাক্টর 8 অ্যাক্টিভেট। তো ফ্যাক্টর 8 অ্যাক্টিভেট, একে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও বলা হয়, তোমরা জানো অ্যান্টি হিমোফিলিক এই ফ্যাক্টরটা হিমোফিলি এ যেটা সেইটা হতে বাধা দেয়। তার কারণ হচ্ছে যদি এই ফ্যাক্টরটা না থাকে তাহলে হিমোফিলিয়া এ যেটা সেটা সেই রোগটা যেটা জেনেটিক ডিসঅর্ডার সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। তাহলে ফ্যাক্টর 8 কে এইবারে অ্যাক্টিভেট করা হবে। ঠিক আছে, তাহলে এখন কে সাহায্য করছে ফ্যাক্টর 8 কে? না, এরা যারা ছিল শুরু থেকে তারা সবাই কিন্তু ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করতে সাহায্য করছে। কে কে থাকছে তাহলে? তাহলে আমাদের শুরু থেকে কে ছিল না, HMWK হাই মলিকিউলার ওয়েট, তোমার কিনিনজেন, তার সাথে প্রি ক্যালিকারিন আছে। ঠিক আছে, তারপর ফ্যাক্টর 12 আমাদের তৈরি হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল, তারপর ফ্যাক্টর 12 এর পর ফ্যাক্টর 11, ফ্যাক্টর 11 এর পর ফ্যাক্টর 9, এরা সবাই। এছাড়া ক্যালসিয়ামকে আমরা মাঝে অ্যাড অন করেছি, সেই অ্যাড অন হওয়ার পর ক্যালসিয়ামকে নিয়ে আমরা ফ্যাক্টর 8 কে কি করলাম? অ্যাক্টিভেট করলাম, যে ফ্যাক্টর 8 পরে কিন্তু আমাদের সাহায্য করবে। এবং এখানে আরেকজন যে সাহায্য করেছিল সে কিন্তু থ্রম্বিনও সাহায্য করেছিল, তোমরা সেটা পরে জানতে পারবে যে থ্রম্বিনও ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করতে সাহায্য করেছিল। ফ্যাক্টর 8 থ্রম্বিনের সাহায্যে অ্যাক্টিভেট হয়েছে। তাহলে আমরা এখানে সমস্ত কিছু ক্যালসিয়াম
এবং বাকি যাদিকে ক্রেডিট দিচ্ছি তার সাথে আমরা থ্রম্বিনকেও ক্রেডিট দেব, ঠিক আছে, থ্রম্বিনকে ক্রেডিট দেব, ঠিক আছে। তো থ্রম্বিনকে ক্রেডিট দিলাম এবং আমরা বলছি যে ফ্যাক্টর 8 অ্যাক্টিভেট হয়ে গেল। তো ফ্যাক্টর 8 অ্যাক্টিভেট হয়ে কি লাভ আমাদের? না ফ্যাক্টর 8 অ্যাক্টিভেট হয়ে যে লাভ হচ্ছে, সে ফ্যাক্টর 8 একটা কাজ করে দেবে আমাদের, যেটা হচ্ছে ফ্যাক্টর 10। ফ্যাক্টর 10 ছিল ইনঅ্যাক্টিভ, সেই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে ফ্যাক্টর 8। তাহলে ফ্যাক্টর 10 কে এখানে আমরা কি করলাম না অ্যাক্টিভেট করলাম। বাট এখানে আরেকজনের হেল্প আমরা নিয়েছি, সেটা হচ্ছে ফসফোলিপিড। কার হেল্প নিয়েছি? ফসফোলিপিড। তার মানে বুঝতেই পারছো যে পুরো কেসটা বা পুরো ক্যাসকেডটা চলতে হলে কেউ একা হেল্প করলে হবে না, সবার হেল্প চাই, ফসফোলিপিড চাই, ক্যালসিয়াম চাই, সবাই চেন। এবং এটা যেহেতু অনেক তাড়াতাড়ির মধ্যে হয়, সবাই কিন্তু স্টেপে স্টেপে পরপর হেল্প করে চলে আসে। তাহলে ফসফোলিপিড চাই এখানে। আর কে চায় না? ফ্যাক্টর 9 চাই, ফ্যাক্টর 8 চাই। এরা সবাই মিলে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভ করে। যে ফ্যাক্টর 10 যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে আমরা অনেকটা সামনে চলে এসেছি রক্ততঞ্চনের এই ফার্স্ট যে স্টেপ তার সেটা এন্ড করার অনেকটা তার সামনে চলে এসেছি। ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চিন্তে এটা বলতে পারি যে এইটার পর যেটা হয় যে ফ্যাক্টর 5 অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। এটার পর যেটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 5 অ্যাক্টিভেট হয়। তাহলে ফ্যাক্টর 10 যেটা করে সেটা হচ্ছে ফ্যাক্টর 5 কে 5A বা ফ্যাক্টর 5 কে অ্যাক্টিভেট করে। এবং তাহলে ফ্যাক্টর 5 এ একা করে কি? না না, ফ্যাক্টর 5A তৈরি হয়ে যাওয়ার পর এরা সবাই মিলে কে কে থাকে না ফ্যাক্টর 5A থাকবে, তার সাথে ক্যালসিয়াম থাকবে, ঠিক আছে, তার সাথে ফসফোলিপিড থাকবে, ফসফোলিপিড। এবং এক কথায় বলতেও পারো যে এরা সবাই মিলে যেটা তৈরি হচ্ছে তাকেই আমরা বলছি প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। কি বলছি? প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, ঠিক আছে, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর বলছি। এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা কিন্তু আমাদের সেলের মধ্যে ব্লাডের মধ্যে থাকে না, এটাকে তৈরি করতে হয়। এটা যদি থেকে যেত তাহলে আমাদের এত বড় ক্যাসকেড বা এত কিছুর ওপর ডিপেন্ড হয়ে থাকতে হতো না। এইটা ছিল না বলেই এই পুরো ক্যাসকেডটা চলতে হলো, যার জন্য আমাদের 2 থেকে 3 মিনিট সময়ও লেগে যায় রক্ততঞ্চন হতে। এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরই যে মেন কাজটা করে দেয়, সেই কাজটা হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। দেখো এইখানে কাজ করবে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। কিসে করে? থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন এর আগেও আমরা দেখালাম যে এখানে একটা থ্রম্বিন লাগছে, ঠিক আছে, কিন্তু সেটা সেলের মধ্যে যে অল্প পরিমাণ থ্রম্বিন থাকে তার কথা। কিন্তু আমাদের রক্ততঞ্চন হতে বেশি পরিমাণ থ্রম্বিনের প্রয়োজন, সেইটা তৈরি করতে কিন্তু আমাদের এই ক্যাসকেডটাকে কমপ্লিট করতে হবে। এবং এই প্রোথ্রম্বিনের যে থ্রম্বিন তৈরি করে নিল, এইবারে কিন্তু রক্ততঞ্চন হবে। তার কারণ হচ্ছে রক্ততঞ্চন হওয়ার জন্য একটা জালিকা সৃষ্টি হয়। এই বেসিক জিনিসটা তোমরা ক্লাস 7-8-এও পড়েছো যে রক্ততঞ্চন, ধরো আমার হাতের এই জায়গাটা যেটা কেটে গিয়েছে, এই জায়গাটা কেটে গিয়েছে, তা এই জায়গাটায় রক্ত বেরিয়ে যাচ্ছে, তাহলে রক্তটাকে আটকানোর জন্য, চাপা দেওয়ার জন্য ন্যাচারালি কাউকে চাই। এই ন্যাচারালি কাউকে চাই মানে কি একটা জালিকা সৃষ্টি করে আমাদের কোষ। এই জালিকাটাকেই তো আমরা রক্ত জালক এই সরি কি না ফাইব্রিন জালক তৈরি করে। এই যে জালিকাটা সৃষ্টি এটাই রক্ততঞ্চন, এই জালিকাটাই তৈরি করে। কি দিয়ে তৈরি হয়? ফাইব্রিন দিয়ে এই জালকটা তৈরি হয়। তো এই জালকটা কি দিয়ে তৈরি হবে? ফাইব্রিন দিয়ে। তো ফাইব্রিন তো তৈরি হয়ে নেই, ফাইব্রিন তৈরি হয় কি থেকে? না ফাইব্রিনোজেন থেকে। তাহলে ফাইব্রিন তৈরি হয় কি থেকে? না ফাইব্রিনোজেন থেকে। ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়, ফাইব্রিন তৈরি হয়। কিন্তু ফাইব্রিন তো এমনি তৈরি হবে না বাবা, ফাইব্রিন তৈরি হওয়ার জন্য আমার যাকে লাগে সেইটা হচ্ছে থ্রম্বিন। তাহলে থ্রম্বিন একমাত্র এই ফ্যাক্টর 1 কে ফাইব্রিনে তৈরি করতে পারে। এবং ফাইব্রিন একা তো থাকে না, ফাইব্রিন একা তৈরি হয়ে আস্তে আস্তে সেটা মনোমার থেকে পলিমারে তৈরি হয় এবং একটা জালিকার মতন তৈরি হয়। এই জালিকার উপর দিয়ে যখন রক্ত এই পাশ থেকে এই পাশে আবার যেতে শুরু করে তখন সে বাধা পেয়ে যায় এবং এইখানে একটা
ক্লট সৃষ্টি করে, রক্তগুলো জমাট বেঁধে যায় এবং স্কিনের সাথে তখন আর এই পারে আর আসতে পারে না, তখন রক্তটা শরীরের মধ্যেই থেকে যায়। এইটা হচ্ছে ফাইব্রিন। ফাইব্রিন যে কাজটা করে সেইটা এইটা ইন্ট্রিনসিক পাথওয়েতে এইভাবে জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে রক্ততঞ্চনের ব্যাপারটা আর বেশি কিছু নেই। ঠিক আছে, আর বড় করার মতন কিছু নেই। এইটাই যখন আমরা এক্সটার্নাল পাথওয়েতে দেখবো তো সেটাও আমি একটু আলোচনা করে এই রক্ততঞ্চনের পুরো পাথওয়েটা ক্লিয়ার করে দেবো তোমাদের কাছে যে কি নেক্সট আর কি হতে পারে। দেখো এই যে প্রথমিন অ্যাক্টিভেটর, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্যই কিন্তু আমাদের, এবং প্রথমিন অ্যাক্টিভেট হওয়ার জন্য এই যাদের যাদের দরকার তারা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই পাথওয়েটার সাথে আরেকটা পাথওয়ে যেটা লিঙ্কড সেটা হচ্ছে এক্সটার্নাল পাথওয়ে। এক্সটার্নাল পাথওয়ে। অতএব এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা টাইম নিয়ে একটু দেখে নিও কাইন্ডলি। ঠিক আছে, আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর একটা যেটা, এই ভিডিওটা কাদের কাদের টার্গেট করছে না, যারা এসএসসি লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্স পড়ছো যারা 9-10 জন্য, বা পিজিটি বায়োলজি যারা পড়ছো এসএসসি, তাদের কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এটা নিট ইউজি, ঠিক আছে, বিএসসি নার্সিং ইউজি, ঠিক আছে, এএনএম জিএনএম, এছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে বায়োলজি থেকে, এবং আমি যে জায়গাটা এই মুহূর্তে তুলেছি অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে রক্ততঞ্জন, সেখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে। ক্লাস 11-12 এর স্টুডেন্ট, ঠিক আছে, 11-12 এর স্টুডেন্ট, এনসিইআরটিতে এটা 11-এ আছে, আর বাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডও এটা 11-এই আছে। ঠিক আছে, ফিজিওলজি পার্ট, হিউম্যান ফিজিওলজির মধ্যে। তো এই জায়গা থেকে লিখিত প্রশ্ন তোমরা আশা করতেই পারো, 3-4 নাম্বারের, 2 নাম্বারের প্রশ্ন। এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া 9-10 স্টুডেন্টরাও এটা পড়তে পারো, যেহেতু আমি খুব সহজ ভাষায় এটা বোঝাচ্ছি। ঠিক আছে, চলো এইবারে এক্সটার্নাল পাথওয়েতে আমরা দেখবো যেটাতে কি হচ্ছে না, এখানে শুরুতে কি হচ্ছে, বাইরের ঘটনা, শরীরের বাইরে, সেখানে এই হাতের বাইরের অংশটার কথা আমি বলছি। এখানে কি হয়েছে, কাটা গেছে, কাটা হওয়ার সাথে টিস্যু কি হয়ে যাচ্ছে, ইনজিওর বা ক্ষত হচ্ছে। ঠিক আছে, ক্ষত লিখি। ঠিক আছে, ইনজুরির পর কি হচ্ছে, টিস্যুতে ফ্যাক্টর 3 প্রথমে থাকে, সেই ফ্যাক্টর 3, ঠিক আছে, এই ফ্যাক্টর 3 যেটা কি করবে না, ফ্যাক্টর 3 অ্যাক্টিভ হবে। ফ্যাক্টর 3 ইনঅ্যাক্টিভ থেকে 3 অ্যাক্টিভ হবে। এই ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হওয়ার পর যেটা হয় সেটা ফ্যাক্টর 7 এর কাছে চলে যায়, ফ্যাক্টর 7 কে সে অ্যাক্টিভ করে দেয়। ফ্যাক্টর 7 অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যেটা লাভ হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 7 ক্যালসিয়ামের হেল্প নেই, এবং এখানেও কিন্তু আমাদের ক্যালসিয়ামের হেল্প চাই। এবং এখানে যেটা টার্গেট থাকে ফ্যাক্টর 10 কে। এর আগেও আমরা দেখলাম যে ফ্যাক্টর 10 ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 10 যখনই অ্যাক্টিভ হয়ে যায় তখনই আমরা জানি যে কাজটা আমাদের অনেকটা এগিয়ে গেছে। সাথে সাথে এদের আরেকটা যাকে চায় সেটা হচ্ছে এখানেও কিন্তু ফ্যাক্টর 5 কে অ্যাক্টিভেট করে নেয়। এরা কি করে না, ফ্যাক্টর 5 কে অ্যাক্টিভেট করে নেয়, এবং ফ্যাক্টর 10 যখনই অ্যাক্টিভ হয়ে গেল, ফ্যাক্টর 5 যখনই অ্যাক্টিভ হয়ে গেল, তার মানে তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে সেলে 5A তৈরি হয়ে গেছে। ঠিক আছে, 5A তৈরি হয়ে গেছে, 5A 10A তৈরি হয়ে গেছে, ক্যালসিয়াম আয়নও আছে। তার মানে এখানে যেটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে যেটা একটু আগে আমরা পড়লাম, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হয়ে গেছে। এবং প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর যদি তৈরি হয়ে গেছে তার মানে আমরা নিশ্চিন্তে বলতে পারি কে তৈরি হয়ে গেছে, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হয়ে গেছে। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর যদি তৈরি হয়ে গেছে তার মানে আমরা এখানে নিশ্চিন্তে বলতে পারি যে এখানে কিন্তু আমাদের প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর থ্রম্বিনে পরিণত করে দেবে। ঠিক আছে, থ্রম্বিনে পরিণত করবে। প্রোথ্রম্বিন যখন এই থ্রম্বিনে পরিণত করে তা আমরা জানি থ্রম্বিন যদি তৈরি হয়ে গেছে তার মানে কিন্তু ফাইব্রিন থেকে ফাইব্রিনোজেন তৈরি হওয়াটা ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। তো এই শর্টকাটটা আমি সেদিনও বলেছিলাম যে 3 থেকে 7 এই দুটো মিলে আমি 10 বলেছিলাম, এবং 10 মানে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, আর প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর মানে থ্রম্বিন মানেই হচ্ছে যে আমার এবারে ফাইব্রিন তৈরি হবে। ঠিক আছে, তো ফাইব্রিন তৈরি হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ফাইব্রিন যে তৈরি হয়, তো ফাইব্রিন তৈরি হয় মানে কি হবে, তাহলে প্রোথ্রম্বিন কি করবে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়ে গেল, এবং এই
থ্রম্বিন কার উপর কাজ করবে? থ্রম্বিন কাজ করবে ফাইব্রিনোজেনের উপর। কার উপর কাজ করবে? ফাইব্রিনোজেনের উপর। ফাইব্রিনোজেন থেকে কি তৈরি হবে? ফাইব্রিন তৈরি হবে। তো ফাইব্রিন যখন শুরু হয় তখন সে মোনোমার হিসেবে তৈরি হয়। যদি আমি এটা স্ট্রাকচারে দেখাই যে এইরকম ভাবে ফাইব্রিন মোনোমার হিসেবে থাকে, ঠিক আছে, এইরকম ভাবে ফাইব্রিন মোনোমার হিসেবে থাকে। এটা পরে কি হয়? ফাইব্রিনরা ডাইমারে পরিণত হয়, ঠিক আছে। আমি যদি এটা ছোট পুঁথির মতন করে দেখাই তাহলে প্রথমে একটা থাকছে, পরে ফাইব্রিন যুক্ত হয়ে মোনোমারটা, ফাইব্রিন মোনোমার পরে কিন্তু ফাইব্রিন ডাইমারে পরিণত হয় বা পলিমারে পরিণত হয়, ঠিক আছে। তো অনেকগুলো ফাইব্রিন একসাথে যুক্ত হয়ে একটা নেটের মতন আকৃতির সৃষ্টি করে, নিয়ে তৈরি করে যেটা ফাইব্রিন পলিমার তৈরি করে। কি তৈরি করে? ফাইব্রিন পলিমার তৈরি করে। কি তৈরি করে? ফাইব্রিন পলিমার তৈরি করে। ফাইব্রিন পলিমার তৈরি হয়ে গেল মানে আমরা জানি যে ব্লাড কিন্তু আর এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে আর আসতে পারবে না, সে কিন্তু আটকে যাবে, ঠিক আছে। তো ফাইব্রিন পলিমার আবার কি করে? এখানে আবার ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেট করে। কি করে? সে আবার ফ্যাক্টর 12 যেটা ইনঅ্যাক্টিভ ছিল তাকে কিন্তু অ্যাক্টিভ করে। যে ফ্যাক্টর 12 কি করে? একটা সে তার সাহায্যে ফ্যাক্টর 12, তাহলে এখানে কি হচ্ছে না ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হচ্ছে। এখানে কি হচ্ছে না ফ্যাক্টর 12 ইনঅ্যাক্টিভ ছিল তাকে 12 অ্যাক্টিভ করছে এবং ফ্যাক্টর 12, আচ্ছা আমি রোমান আর এই তোমার এই নর্মাল যে এটা দুটো ইটালিক আর রোমান মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমরা একটু মাথায় রেখো। তো ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমার হাতে যেগুলো থাকছে ফ্যাক্টর 12 থাকছে, ক্যালসিয়াম থাকছে, ঠিক আছে, আর কি থাকছে? এদিকে মিলে যেটা একটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্টেবল ফাইব্রিন তৈরি হচ্ছে। তার মানে ফাইব্রিন তা একটা স্টেবল রূপ ধারণ করছে, ঠিক আছে, স্টেবল হতে হচ্ছে তাকে। স্টেবল না হলে সে একটা স্থায়ী স্ট্রাকচার তৈরি করতে পারবে না। মনে যদি তোমাদের থাকে যে বা যদি একটু কাটাছেঁড়া কারো গেছে সামনাসামনি তো দেখবে যে হাতের এই জায়গাটা জালক তৈরি হওয়ার সাথে সাথে প্রথম প্রথম যে জালকটা তৈরি হয় তখন কিন্তু রক্ত মাঝে মধ্যে একটু নখে করে খুঁটে বা কোনো কিছুতে ঘষা গেলে সেখান থেকে আবার রক্ত বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখবে যখন স্টেবিলিটি চলে আসে সেই জালকটার মধ্যে তখন কিন্তু আর রক্ত বেরোতে পারে না। তার কারণ হচ্ছে যে স্টেবিলিটি অফ ফাইব্রিন। কি হয়? স্টেবল ফাইব্রিন যখনই তৈরি হয়ে যাবে তার মানে সে যে জালিকাটা তৈরি করলো সে অনেক স্ট্রং, ঠিক আছে, পলিমার থেকে এইটা একটা স্টেবল স্ট্রাকচার গঠন করলো। এই এই গঠনটা করার পর যেটা হয় সেই স্টেবল ফাইব্রিন, ঠিক আছে, স্টেবল ফাইব্রিন যেটা তৈরি করে সেটা হচ্ছে সে রক্তটাকে তঞ্চন করে দেবে, ঠিক আছে, তঞ্চন বা ব্লাড কোএগুলেশনটাকে কমপ্লিট করে দেবে। এইটা হচ্ছে ঘটনা। তো ব্লাড কোএগুলেশনটাকে কমপ্লিট করবে। কি পড়লাম দেখো শুরু থেকে? আমরা যেটা পড়লাম যে শুরু থেকে আমাদের হাতে বা কোনো একটা জায়গায় শরীরে যখন আঘাত লাগবে সেই আঘাত লাগার পরে দুটো ভাবে কাজ হয়। একটা ভেতরে কাজ শুরু হয়েছে, একটা বাইরে কাজ শুরু হয়। ভেতরের কাজটাকে আমরা ইন্ট্রিনসিক বলি, বাইরের কাজটাকে আমরা এক্সটার্নাল বলি, এবং দুটো আমরা পাথ হয়ে আমরা দেখলাম যেখানে ফ্যাক্টররা অ্যাক্টিভেট হয় এবং তার সাথে যারা সাহায্য করে ফ্যাক্টরকে অ্যাক্টিভেট হতে তারা হচ্ছে কোএনজাইম, ঠিক আছে, প্রি ক্যালিকারিন আর কোফ্যাক্টর হিসেবে হাই মলিকিউলার ওয়েট কিনিনোজেন, ঠিক আছে, যাকে আমরা ফিডগার্ড ফ্যাক্টরও বলে থাকি। এরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই জায়গায় ধীরে ধীরে এদের সাহায্য নিয়ে ফ্যাক্টরে অ্যাক্টিভেট হয় এবং শেষ অবধি আমরা মেন একটা জায়গায় পৌঁছেছিলাম যেটা দুটো পাথওয়েতেই আমরা দেখেছি, সেটা হচ্ছে প্রথম্বিন অ্যাক্টিভেটর। প্রথম্বিন অ্যাক্টিভেটর হলে থ্রম্বিন অ্যাক্টিভ হয়, আর থ্রম্বিন অ্যাক্টিভেট হয়েছে মানে ফাইব্রিন। নেক্সট আমরা সেটাই দেখেছি পরেরটাতেও, এবং দুটোর ক্ষেত্রেই থ্রম্বিন কি করে? থ্রম্বিন ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করে, যেটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই ফাইব্রিন জেন যখনই অ্যাক্টিভ হয়ে ফাইব্রিন তৈরি করে তার নিজস্ব একটা পাথ হয়ে থাকে। ফাইব্রিন যখন মোনোমার হিসেবে থাকে, একটা সিঙ্গেল হিসেবে থাকে, তখন তাকে সিঙ্গেল হয়েতে যতটা কাজ করতে পারে না, যখন সে পলিমার হিসেবে কাজ করে তখন সে আরো ভালোভাবে কাজ করতে পারে। স্বাভাবিক, সে যে জালকটা বানাচ্ছে সে একটু স্ট্রং জালক বানাবে, এবং সেই পলিমার থেকে ফাইব্রিন পলিমার সে কি করবে না সে আরো বেশি স্টেবল হওয়ার চেষ্টা করবে। যখনই সে একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে পৌঁছে যাবে স্টেবিলিটির মধ্যে, তখন সে রক্ততঞ্চনকে
রক্তকে তঞ্চন করে দেবে, মানে সেই ব্লাডটা আর বেরিয়ে যাবে না, সে আটকাবে, ঠিক আছে। তখন আমরা সেটাকে বলতে পারি যে রক্ত তঞ্চন হয়ে গেছে। দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের রক্ততঞ্চন পদ্ধতি, ঠিক আছে। এই জায়গাটা আমাদের মেন পাথওয়ের মধ্যে। আমি এই আজকের ক্লাসে এটাই চেষ্টা করলাম পাথওয়েটা, তবে ব্লাড রক্ত তঞ্চনের আরো কিছু পার্ট আছে, যেমন এখান থেকে কি কি রোগ জ্বালা হতে পারে, যেখান থেকেও কিন্তু কম্পিটিটিভ এবং এমনি যারা রেগুলার ক্যান্ডিডেট পড়াশোনা করছো তাদেরও কিন্তু প্রশ্ন এসে থাকে। আপাতত এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে রক্ততঞ্চন থেকে আরো যা কিছু জায়গা বাকি রইলো সেটা আলোচনা করে দেব। ধন্যবাদ।